প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে কথা বলি, সমসাময়িক বিষয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে। আর কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ তাঁতি দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক নেতা মনিরুল ইসলামকে। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আইবিটিভি এবং আপনাকে। জি, আপনি তো বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব ভালো ধারণা রাখেন, বাংলাদেশের রাজনীতি খুব কাছ থেকে দেখেন, যুক্তরাষ্ট্রে বসবাস করলেও নানা বিষয়ে আপনার খোঁজ খবর রাখেন। আপনি একটু বলবেন, বর্তমানে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, নির্বাচনের কথা বলছে, আদৌ কি নির্বাচনটা এই প্রেক্ষাপটে সম্ভব কিনা? ধন্যবাদ। নির্বাচন এটা হতেই হবে এবং এখন অন্তর্বর্তী সরকার পরিচালনা যারা করছেন তার প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনিও চাচ্ছেন নির্বাচনটা হয়ে যাক এবং দেশ এবং জনতার ক্ষমতা তাদের প্রতিনিধির হাতে আসুক। একটা আন্দোলনের প্রেক্ষিতে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। এই অবস্থায় তো থাকতে পারে না। গুটি কতক মানুষ তারা জনগণের সাথে এত সম্পৃক্ত কিনা সেটা প্রশ্ন রাখে, কিন্তু যারা এই স্বাধীনতাটা এনেছে তারাই তো এই গভর্নমেন্টকে ক্ষমতায় বসালো। এখন তাদের দায়িত্ব যথাসময়ে ইলেকশন দিয়ে জনতার ক্ষমতা জনগণের নেতাদের হাতে তুলে দিয়ে এখান থেকে তারা বিদায় নেবে। এ ঘোষণা অলরেডি হয়ে গেছে, সংশয়ের কোনো কারণ নাই আমার মতে। তারাও যাওয়ার জন্য ব্যস্ত এবং যারা এসেছে এই অন্তর্বর্তী সরকারে তারা কেউই, এই উপদেষ্টাদের কেউই বেকার মানুষ ছিল না। তারা যার যার কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তি। তো তারা কেন এসে এই রাজনীতি একটা জঞ্জালপূর্ণ অবস্থা, এর মধ্যে তারা থাকতে চাইবে না বলেও ঘোষণা দিচ্ছে। কাজেই মানুষের মনে সংশয় থাকার কোনো কারণ নেই। ইলেকশন যথাসময় হয়ে যাবে এবং প্রতিটা পার্টি চাচ্ছে ইলেকশনমুখী সবাই। কাজেই ইলেকশন হবে, জনগণের দ্বিধাদ্বন্দ্বে থাকার কোনো কারণ নাই। সবার প্রস্তুতি আছে, সবাই প্রস্তুতি নিচ্ছে, মাঠে ময়দানে কাজ চলছে, ভোটের মাঠে নতুন ইমেজ চলে আসছে। কাজেই ইলেকশন যথাসময়ে হবে। আমরা চাই যথাসময়ে ইলেকশন হোক, আপনি খুব সুন্দর করে বলেছেন। কিন্তু এর আগে আপনি তো বাংলাদেশের নির্বাচন, অনেকগুলো নির্বাচন দেখেছেন। নির্বাচনের আগে যে একটা ফেস্টিভ মুড থাকে, যে একটা সবার মধ্যে একটা শ্বাস রব প্রচারণা, সেই পরিস্থিতি কি এখন দেখা যাচ্ছে? মনে হচ্ছে না। তাইলে আপনার কি মনে হয়, একটু কিছুটা সংশয় কি থেকে যায়? না, হয়েছে এবারকার প্রেক্ষাপটটা ভিন্ন। কারণ প্রত্যেকবার যেমন ইলেকশন 5 বছর পরে হইতেই হবে, এই যে একটা ম্যান্ডেট ছিল, এই যে একটা সময়সীমা ছিল, এবারের অবস্থানটা একটু ভিন্ন। কাজেই 15 বছরে যে দুঃশাসন দেখেছে দেশের মানুষ, ইলেকশন হয়েছে কিন্তু মানুষের পার্টিসিপেশন ছিল না তেমন। একটা দল একটা দেশ, এমনভাবেই দেশটা চললো 15টা বছর। কাজেই মানুষ আশা করেছে ইলেকশনে ভোট দিতে পারে নাই। ওই যে একটা সংশয়, ভোট দিতে পারবে কি পারবে না, এটা তাদের মধ্যে ভয় সবসময়ই আছে। কিন্তু আমারও অনেক বন্ধু বান্ধব আছে যাদের মধ্যে সাংবাদিকও আছে, প্রফেসর আছে, অন্য পেশার মানুষজন আছে। তাদের সাথে কথা বললে তারা যেমন বলে, আমরা বাইরের থেকে সেটাই বুঝতে পারি। সেটা হলো অন্য বারের ইলেকশনের যে ময়দান থাকে, যে মাঠ থাকে, যে পরিবেশ সৃষ্টি হয়, এবার রিয়েলি ওইটা নাই। কেন নাই? যে ওই যে একটা ইমেজ, এলোমেলো একটা অবস্থা, কি হবে কি না হবে, কিভাবে হবে, কে হয়তো ক্যান্ডিডেট কে হবে তাদের, এই যে বিষয়গুলি, এত এলোমেলো পরিবেশ বাংলার মানুষ কখনোই দেখে নাই। এই পরিবেশটা ছিল না আগে, কখন ছিল না। এটার জন্য দায়ী কে? বর্তমান প্রেক্ষাপট নাকি সে আওয়ামী লীগ সরকার? না, এর জন্যে তেমন কেউ দায়ী এই যুগে আমি মনে করি না, এই সময়ে দায়ী কেউ আমি মনে করি না। ওই যে একটা সংশয়, ভোট না দিতে পারার একটা সংশয়, নিজের ক্যান্ডিডেট মাঠে পৌঁছাতে পারবে না, ভোট চাইতে পারবে না, এই যে একটা সংশয়, এই সংশয়ের থেকেই মানুষ বের হয়ে আসতে পারছে না যে এবারও কি তেমন হবে কিনা, যার জন্য ইমেজটা ওইভাবে ফুটে ওঠে নাই। বুঝতে পেরেছে। মানে সবকিছু মিলিয়ে বাংলাদেশের মধ্যে যে একটা অনিশ্চয়তা, একটা ভয়, সে ভয়টা যুক্তরাষ্ট্রের মাটিতেও আপনাদের ছোঁয়া লেগেছে। আপনারা সেই সংশয়ের মধ্যে রয়েছেন এখনো। তো আমরা প্রত্যাশা করব, একজন বাংলাদেশের একসময় না আমরা ছিলাম, বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা চাইবো যে সেই অনিশ্চয়তাকে এটা বাংলাদেশ অন্ধকারকে এটা আলো আসুক। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 24শে যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনাদের 5ই আগস্টের পর একটা প্রত্যাশা জেগেছে সবার মনে, যে প্রত্যাশা বর্তমানে এসে 1 বছর প্রায় পার হয়ে গেছে, 1 বছর 2 মাস 3 মাস সামথিং,
আপনাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কি মনে হয়, মিল আছে নাকি আপনাদের যে হতাশ হতে হয়েছে? হতাশ খুব একটা না, কিন্তু যে পরিমাণ প্রাপ্তিটা মানুষ আশা করেছিল সেই প্রাপ্তিটা আসে নাই। এটা না আসার পিছনে কারণও আছে। কারণ যাদেরকে আমরা উপদেষ্টা হিসাবে ওখানে বসালাম, ওই সিটে দিলাম, তারা তো কেউ বিপ্লবী মানুষ না। কাজেই আমরা জনতা, আমরা জনগণ, আমরা চিন্তা করেছি এবং আমরা একটা আশা ভরসার মধ্যে ছিলাম যে বিপ্লবী কিছু হোক। যেমন একটা বিপ্লব হয়ে গেল, এর পরবর্তী সময়ে সব কাজগুলি যেন বিপ্লবিকভাবে হয়, সেটা হয় নাই। এর কারণ কিন্তু অন্য কিছু না, সেটা হলো আমরা যাদেরকে ক্ষমতায় আনলাম, বসালাম, তারা তো বিপ্লবী মাইন্ডের না। তারা সোশ্যাল পিপল, তারা এনজিও করে, তারা কোনো সেক্টরে ভালো জব করতো, এরা তো বিপ্লবী মানুষ না। কাজে আমরা যেটা আশা করি সেইটাই এরা করতে পারবে না, এটা আমাদেরও বোঝা উচিত। একটা ইলেকশন যদি দিতে পারে সুন্দরভাবে, আমি মনে করি সেইটাই মানুষের চাওয়া পাওয়ার মধ্যে পড়বে এবং সর্বোৎকৃষ্ট পুরস্কার হবে সেটাই। রাইট, আপনার সাথে আমি কিছুটা একমত, আংশিকভাবে একমত। কিন্তু আরেক দিক থেকে বলি, সেটা হচ্ছে ওরা কিন্তু দায়িত্ব নিয়েছে, তারা পেশাদার। এর আগে বিভিন্ন সময় 90-এর পর থেকে একাধিকবার তত্ত্বাবধায়ক সরকার তারা নির্বাচন দিয়েছে, দেশ পরিচালনা করেছে। 1-11-এর পরে 2006-8 সালে 6 সালে যে 1-11 হয়েছে, এরপরে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছে, নির্বাচন দিয়েছে। তো আপনি বলছেন ওরা পুরো বিভিন্ন প্রফেশন থেকে এসছে, তাহলে দায়িত্ব কিন্তু নিয়েছে। তাইলে আপনি সেক্ষেত্রে তারা পারছে না বা যতটুকু পেরেছে, আপনাকে পুরো তাদের সফল না ব্যর্থ কোনটা বলবেন? না, আমি সফলও বলবো না, ব্যর্থও বলবো না। কারণ ইউনূস সরকার, তার একটা আন্তর্জাতিক ইমেজ আছে, যার কারণে এই বিপ্লবের পরে এমন বড় এবং এমন একটা স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, তার মন্ত্রী পরিষদ, তার এমপি, তার উপজেলা চেয়ারম্যান, ইভেন কি বাইতুল মোকাররমের ইমাম সহ পালায়ে গেছে দেশের থেকে। একটা চেয়ারম্যান দেশে খুঁজে পাবেন না ওই সময়ের, নাই। পুরা দেশটা মনে হয় যে একটা অংশ খালি হয়ে গেছে, এমন অবস্থা। কাজেই সেই অবস্থার থেকে উত্তরণ করতে সময় লাগবে, সময় দিতে হবে। এবং যেহেতু এরা আর সময় নিবে না, পরবর্তীতে যারা আসবে বাংলার মসনদে বসবে, দেশ এবং দেশের প্রতি, তাদের দেশ এবং দেশের মানুষের প্রতি যদি মায়া মহব্বত থাকে, দেশপ্রেম থাকে, তারা এসে পরবর্তী কাজগুলিকে করবে, সমাধান করবে সঠিকভাবে। এটা আমরা আশা করি মনে প্রাণে। এরা পারে নাই অর্থ এই না যে কোনো কিছুই পারে নাই, তা না। দেশটাকে একটা ইলেকশনের দিকে নিয়ে যাচ্ছে, এটাও তো একটা বড় কাজ। ইউনূস সাহেব যখন প্রথম ক্ষমতায় আসে, তখন আমরা জানতাম যে ইউনূস সাহেব অন্য কোনো কিছু করতে পারবে না, একটা জিনিস করতে পারবে, সেটা হলো যে ইমিডিয়েট যদি বাংলাদেশের উপরে কোনো থ্রেট আসে, সেটা সিকিউরিটি থ্রেট হোক আর যেটাই হোক, সেইটা মোকাবেলা করতে উনি সক্ষম, সেটা দেখিয়েছে এবং সেটা সেই প্রমাণ আছে দেশে, এবং সেটা দেখিয়ে দিয়েছেন। যতই বাধা আসুক, যতই বাংলা মানুষ এবং দেশের প্রতি থ্রেট আসুক, কেউ এখানে কিছু করতে পারে নাই, ক্ষতি করতে পারে নাই দেশের। আমার মনে হয় ইউনূস সাহেব ছাড়া অন্য কেউ যদি এই অন্তর্বর্তী সরকারের প্রধান হতেন, এটা ধরে রাখতে পারতেন কিনা এতদিন, এই ব্যাপারে আমার সন্দেহ আছে, আমি সন্দিহান। আপনার সাথে এটা আমিও। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো যে দেশ যে ফাইন্যান্সিয়ালি ভেঙে পড়ে নাই, এর পিছনে অবদান ইউনূস সাহেবের আছে, তাকে ক্রেডিট দিতে হবে। উনি তো একজন অর্থনীতিবিদ। জি, এই ক্রেডিট তাকে দিতে হবে। সে অন্য কোনো কিছু পারে নাই, সে ওই রাস্তার মানুষও না, এই জন্যই পারে নাই। কিন্তু যে দুইটা জিনিস তিনি ধরে রাখতে পারছেন, এক হলো দেশের সিকিউরিটি আর এক হলো অর্থনীতি। এই দুইটার জন্য তাকে ক্রেডিট দিতেই হবে নিঃসন্দেহে। রাইট। আচ্ছা, একটা প্রশ্ন করি, যেহেতু আপনি খুব কাছ থেকে দেখেন বাংলাদেশকে এবং অনেক কিছু জ্ঞান রাখেন, আপনার কাছে একটু জানতে চাই, যারা নতুন ক্ষমতায় আসবে, নির্বাচনের পরে যদি নির্বাচন হয়, এই ভঙ্গুর অর্থনীতি, পিছিয়ে পড়া বাংলাদেশ, শিক্ষা ব্যবস্থা, সবকিছু মিলিয়ে তারা কি মনে হয় বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে? এখন কারা ক্ষমতায় আসবে সেটা তো আমরা জানি না। অবশ্যই এখানে দুইটা দল বাংলাদেশে এখন যাদেরকে দেখা যাচ্ছে মুখোমুখি, এবং জনগণের মুখে মুখেই দুইটা দলেরই জনপ্রিয়তা দেখা যাচ্ছে। এক হলো জামাতে ইসলাম আর এক হলো বিএনপি। বিএনপি এর আগেও রাষ্ট্র ব্যবস্থায় ছিল, ক্ষমতায় ছিল, তাদের একটা অভিজ্ঞতা আছে। আবার জামাতে ইসলাম যারা, তারা ক্ষমতায় যে এককভাবে ছিল তা না, কিন্তু তাদের কিছু অংশ তো ছিল একসময়, আমরা সেটাও দেখেছি।
এতে মনে হয় তাদের সততা আছে, তাদেরও দক্ষতা আছে, এবং যারা নেতৃত্ব দিচ্ছে এখন জামাতে ইসলামকে তারা অত্যন্ত সুশিক্ষিত এবং দক্ষ ব্যক্তি। কাজে যেই ক্ষমতায় আসুক, তারা আমার মনে হয় অতীতের অভিজ্ঞতাকে মাথায় রেখে দেশ শাসন করবে। কারণ শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী, যে সব সেক্টরকে একত্রিত করে দেশ চালিয়েছেন, তাকেও যেহেতু এই দেশ থেকে চলে যেতে হয়েছে এই জনতার চাপে, কাজে ওই ভুল আমার মনে হয় আর কেউ করবে না ভবিষ্যতে, যেই ক্ষমতায় আসুক। ওকে, আপনি শেখ হাসিনা প্রসঙ্গ যখন এসেছেন, আমরা অন্য প্রসঙ্গ চলে যেতাম, বাট এই প্রসঙ্গটা যখন এসছেন একটু জানতে চাই, শেখ হাসিনা যে চলে গেল কোন কারণে, আপনি একটু, আমি জানতে চাই তার এই আধিপত্য বা তার সেই দমন নীতি, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস, অর্থনীতিকে ধ্বংস, বিদেশে টাকা পাচার, সবকিছু মিলিয়ে এই মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছে, নাকি একক কোনো কারণে সেই মানুষের ক্ষোভটা পুঞ্জীভূত হওয়ার কারণে সেই দেশ থেকে পালিয়েছে? না, এখানে দুইটা কারণই আছে। তার মধ্যে যেমন গত 15 বছরে একটানা রাষ্ট্র চালিয়েছেন তিনি, যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন, বিরোধী দল এবং মতকে যেভাবে গলা টিপে ধরেছেন, এই যে আয়নাঘরের কথা শুনছি, যার দৃশ্য আমরা দেখলাম, আয়নাঘর থেকে যারা জীবিত অবস্থায় ফিরে এসেছে এই আগস্ট 5-এর পরে, তাদের মুখে যা শুনি আমরা যে ওই জিনিসটা কি ছিল, এই অত্যাচারগুলি করেছে কি কারণে? বিরোধী দল মত দমনের কারণেই, যে একক নেতৃত্বে দেশ পরিচালনা করবেন মৃত্যু পর্যন্ত। কিন্তু এটা তো মানে দেশের শাসন ক্ষমতা কার হাতে থাকবে, এটা রিয়েলি যে তার নিজের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে না। উপরওয়ালা একজন আছে, ক্ষমতা দেওয়ার মালিকও সে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও সেই। কাজেই যে জনতা কোনোদিন কথা বলতে পারে নাই, 1 মাসের আন্দোলনে সেই জনতা যেভাবে রাস্তায় নেমে তাকে দেশ থেকে যেতে মানে বাধ্য করেছে, এর পিছনে জনতা, দেশের মানুষ একত্রিত হয়ে তার বিরুদ্ধে নেমেছে, এটা একটা বড় কারণ। এবং জনতার এই একত্রিত হওয়া, একটা শক্তিতে রূপান্তরিত হওয়া, এর জন্য কি হলো যে আর্মি, বাংলাদেশের কি বলবো, আর্মি যে ভূমিকাটা নিয়েছে শেষ দিন, আমি বলবো না 5 দিন আগে, না, শেষ দিনে তারা যে ভূমিকাটা নিয়েছে, 4 আগস্ট থেকে মোটামুটি শুরু হয়েছে। হ্যাঁ, 4 আগস্টের রাত্রের থেকে 5 আগস্টের দুপুর পর্যন্ত তাদের যে ভূমিকা, দেশের মানুষের প্রতি তাদের যে একটা আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা, তার প্রমাণ দেখানোর ফলেই মানুষ এত সহজে এই বিজয়টা অর্জন করতে পেরেছে। এটা আমার মূল্যায়ন। জি, অনেক ধন্যবাদ। এবার আমরা একটা আরেকটা ব্যাপার আসি, সেটা আপনি জামাতের কথা বললেন। দুটো ব্যাপারে দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডাকসু সহ যে নির্বাচনগুলো হয়েছে, ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে দেখতে পাচ্ছেন যে আপনার শিবির এককভাবে বেশি তাদের প্রাধান্য বিস্তার করতে পেরেছে, তাদের বিজয়ী হয়েছে ভিপি পদে এবং অন্যান্য পদে। এইটা কি কারণ? আপনার ওদের কি জনপ্রিয়তা বেড়েছে? কারণ এর আগে তারা তো গত 15 বছর কাজই করতে পারেন, হঠাৎ করে তাদের জনপ্রিয়তার কারণটা কি? এইটা একটু আপনি কি বলবেন আমাদেরকে? এখন আমরা যতটুক বুঝি, যতটুক মানি এবং জানি, শিবির যে কাজ করতে পারে না ইউনিভার্সিটিতে, ঠিক সেটা এখন বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যে তারা সে সময় গোপনে কাজ করেছে, যে তারা খুব গোপনীয়তার সাথে নিজেদেরকে লুকায়ে বলেন আর নিজেদেরকে আড়াল করে বলেন, তারা তাদের কার্যক্রম ঠিকই চালিয়ে গেছে। যেমন ছাত্র দলের ছেলেরা যারা ছিল, মেয়েরা যারা ছিল, ওরা কিন্তু ক্যাম্পাসে টিকতে পারে নাই, কারণ ওদের ফেসটা পরিষ্কার। কিন্তু শিবিরের যারা, ওরা যে টেকনিকটা অবলম্বন করেছে, এই টেকনিকটা অন্য কেউ বুঝতে পারে নাই। এবং এটা আমি বলবো যে অন্য লুকাছাপার কিছু না, এটা তাদের কৌশল ছিল, যে কৌশলের কারণে তারা এই 15 বছর মানে ভয় ভীতি থাকা সত্ত্বেও যেভাবে তারা অর্গানাইজড হয়ে গেছে ভিতরে, ঠিক ছাত্রলীগ চলে যাওয়ার পরে তারা তাদের মুভমেন্টটা ঠিকভাবেই বাইরে নিয়ে আসতে পারছে। এবং তাদের আচরণ, তাদের কথাবার্তা, ছাত্রীদের প্রতি তাদের যে ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ, প্লাস একটা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি তাদের মধ্যে আছে, যার জন্যে যা করলে ছাত্রছাত্রীরা খুশি হয়, তারা ঠিক 1 বছরে এমনভাবে করেছে
যা ছাত্র দলের ছেলেরা মেয়েরা বুঝতেই পারে নাই যে এটা করতে হয়। ওখানে একটা কাজ করার তো প্র্যাকটিস লাগবে। শিবিরের ছেলেদের যে ট্রেনিং, যে প্র্যাকটিস, যে অর্থ সাপ্লাই তারা পেয়েছে, এই সব কিছু মিলায়ে তাদের সততা এবং তাদের যে ইন্টিগ্রিটি, এটা বলবো ছাত্রছাত্রীরা লুফে নিয়েছে। এবং তারা যে 15 বছর অত্যাচার দেখেছে, আর হঠাৎ 1 বছরের মধ্যে এমন সহানুভূতিশীল একটা ছাত্র সংগঠন তাদের সামনে এসেছে, এইটা দেখে তারা মুগ্ধ। এবং তারা ধরেই নিয়েছে যে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য যদি কেউ কাজ করতে পারে, তাহলে সেটা শিবিরের ছেলেরাই করতে পারবে। এর শুধু ছেলে না, মেয়ে না, সবাই মিলেই কাজ করেছে। এবার দেখেন ওদের যে প্যানেলটা ছিল, এটা বলে নাই তো ছাত্র শিবিরের প্যানেল, এটা তারা একটা সমন্বিত প্যানেল করছে। এর মধ্যে পাহাড়ি ছেলেরা আছে, মেয়েরা আছে, অন্য ধর্মের লোক আছে, যারা কোনোদিন দল মত নির্বিশেষের বাইরে ছিল, তারাও তো এর সাথে যোগ দিয়েছে। এবং ওই যে ছাত্র শিবিরের প্রতি যে একটা মানুষের ধারণা যে তাদের সাথে কাজ করলেই হিজাব পড়তে হবে, এটা ধর্মীয় একটা আবরণ, আমি বলবো প্র্যাকটিস। এটা ইউনিভার্সিটিতে গেলেও মানুষ সে প্র্যাকটিস সামাজিকভাবে করে, তার পারিবারিক শিক্ষার থেকে করে। কিন্তু ওইখানে যাওয়ার পরে শিবিরের সাথে, ছেলেদের সাথে, মেয়েদের সাথে মেশার পরে অন্যান্য ছাত্রছাত্রীরাও তো দেখেছি, তারা ওদের সাথে তাল মিলিয়েই ড্রেস আপ করতে দেখলাম আমরা। যেখানে দেখলাম যে সারি সারি সকাল 6টার থেকে ভোটের লাইনে দাঁড়াইছে, কিন্তু 8টা বাজে ভোট কেন্দ্র ওপেন হবে, তারা তো 6টার থেকে ওখানে দাঁড়িয়ে আছে। তো ড্রোন দিয়ে যখন দেখাচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা, তখন আমরা অবাক হলাম যে এই ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, ছাত্রীরা স্পেশালি 60 to 70% আমার দৃষ্টিতে যেটা পড়লো, সবাই হিজাব করা মেয়ে। এই যে মেয়েদের একটা স্রোত ছিল শিবিরের প্রতি, একটা ভালোবাসা, একটা আস্থা, এই আস্থাটা এবার সুন্দরভাবে কাজ করেছে ইউনিভার্সিটিগুলিতে। এর আগে আমরা দেখেছিলাম যে জামাত এবং শিবিরের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে 71-এ তাদের ভূমিকা নিয়ে, প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে। তাদের অনেকেই বলে যে তাদের ভূমিকা আমাদের দেশের জন্য যায় না। তো এইটা কি এবার কি কাজে লাগেনি আপনার মনে হয় জামাত শিবিরের নির্বাচনগুলোতে বা বর্তমান প্রেক্ষাপটে? শোনেন, এখন একটা জিনিস বুঝতে হবে যে এখন যারা তরুণ ভোটার যাদের বয়স 18 থেকে 36, তারা কোনোদিন ভোট দিতে পারে নাই, এবং তারা ছাত্রলীগের মানে এই দুর্ব্যবহারই সহ্য করেছে। ভালো মানুষ তারা দেখে নাই, এবং এই যে না দেখার কারণে শিবিরকে যখন তারা সামনে দেখলো, তারা ওই 71-এ জামাত কি করেছে না করেছে এই বিষয়টা তো আমরা জানি না কেউ। না, অবশ্যই না। যাদের বয়স 18 থেকে 36, তারা কিভাবে জানবে যে 55 বছর আগে কি হয়েছে? আমরা শুনি, পড়ি, জানি, শুনি, কিন্তু চোখে যেটা দেখি সেটার সাথে তো মেলে না। 71-এ কিছু যদি ঘটেছে, কিন্তু তাদের বিচারও হয়ে গেছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমান একবার বিচার করেছেন, শেখ হাসিনা আবার বাদবাকি বিচারগুলি করেছেন। আর কত, সেটাই, আর কত প্রশ্ন, ওই বিচার নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। শেখ হাসিনা যে বিচারগুলো করেছে জামায়াত ইসলামের এবং বিএনপির যুদ্ধাপরাধের অভিযোগ কিছু নেতার, সেখানেও কিন্তু প্রশ্ন রয়েছে যে এই বিচারটা গ্রহণযোগ্য হয়নি। সেটা হয়তো প্রশ্ন আছে, থাকবে। কারণ কি, আমরা দেখলাম যে কোনো একজনের যাবজ্জীবন জেল হয়েছে, এই রায় হয়ে গেল। শাহবাগের থেকে স্লোগান উঠলো তার বিচার ঠিক হয় নাই, ফাঁসি দিতে হবে। পরবর্তীতে তাকে আবার ফাঁসিতেই ঝুলানো হলো। এই জন্যই তো প্রশ্নগুলি দাঁড়িয়ে যায়, এবং এই প্রশ্ন থাকবে, এবং এটা একসময় সত্যটা উদ্ঘাটন হতে পারে, হয়তো হবে। এখন আবার ট্রাইব্যুনাল চলছে, এরাও তো বিচার করছে, অবশ্যই ওরা বিচার করছে মানবতা বিরোধী অপরাধে, মানবতা বিরোধী। ওরাও তো নাম দিছে আওয়ামী লীগের সময় মানবতা বিরোধী, একই জিনিস। এখন দেখা যাক কোন মানবতা কোথায় গিয়ে ঠেকে। একদম খুব সুন্দর করে বলেছেন, দেখা যাবে কোন মানবতা কোথায় গিয়ে ঠেকে। আচ্ছা, একটু নির্বাচন নিয়ে, বাংলাদেশের জামায়াত ইসলাম নির্বাচনমুখী, ঠিক আছে, তারা প্রার্থীতাতে অনেক আমরা শুনতে পাচ্ছি তারা প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে বিভিন্ন ইয়ের মধ্যে, তাদের যে নির্বাচনী এলাকাগুলোর মধ্যে রয়েছে, বাট তারা একই সময় পিআরের দাবি করছে। এর আগে আমরা কখনো এর আগে শুনিনি পিআর সম্পর্কে। পিআরটা কি এই মুহূর্তে
দরকার কিনা? বাংলাদেশে একটা টার্মোইল পরিস্থিতি, এখন একটা অনিশ্চিত সংখ্যা, এর মধ্যে জামায়াতের এই দাবিটা কি যৌক্তিক কিনা? দেখুন, এটা খুবই একটা আলোচিত বিষয় বর্তমান সময়ে এবং ইলেকশনের আগে। আমার মতে, আমি কিছু কিছু টক শো দেখি, আমার কিছু ব্যক্তিবর্গ আছে যাদের কথাবার্তাও আমি শুনি, রেগুলার শুনি। পিয়ার ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি পিয়ার, কারণ আমাদের মতো দেশ বলেন আর অন্য দেশ বলেন, মানুষ স্বৈরাচার হয় কেন? অত্যাধিক পাওয়ার পেলে মানুষ স্বৈরাচার হয়ে যায়, সবসময় নিজের অজান্তেই হয়ে যায়। সে তার কারণে হইতে পারে, যখন দেখে যে তার কোনো প্রতিবন্ধকতা নাই, তার কোনো অপোজিশন নাই, সে যা বলে তাই হয়, যা করতে চায় তাই হয়, কোনো বাধা নাই, কোনো বাধা নেই, তখন তো সে স্বৈরাচার হয়েই যায়। এবং পিয়ার পদ্ধতিটা হলো এই স্বৈরাচারী হওয়ার সবচেয়ে বড় বাধা। কারণ পিয়ার পদ্ধতি, যেটা আপনার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যেটা হবে পার্লামেন্টে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন দরকার, এটা বাংলাদেশের জন্য খুবই জরুরি আমার মতে। কিন্তু আমার মতে তো আর দেশ চলবে না, দেশ যারা চালাবে, এখন যারা যদি দেশভক্ত হয়ে আইন করে, আমি মনে করব পিয়ারটা সামনে আসা উচিত। কেন আসা উচিত? যে এই পার্সেন্টেজ, ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যদি প্রতিনিধি যায় পার্লামেন্টে, আমি মনে করি প্রত্যেকটা দল তাদের সর্বোত্তম এবং সবচেয়ে সুশিক্ষিত এবং জানাশোনা অভিজ্ঞতা সম্পন্ন লোকটাকে পার্লামেন্টে পাঠাবে। ওকে, যে সে এই মুড়ি ব্যবসায়ী পার্লামেন্টে যাইতে পারবে না, বুঝতে পেরেছি। কোনো ওই হাটে বাজারের শিল্পীরা পার্লামেন্টে যেতে পারবে না। তাহলে হবে কি, অপোজিশন লেভেলে যদি ভালো লোক যায় পার্লামেন্টে, এরা তো দুর্নাম কামানো ছাড়া আর কিছু করতে পারবে না, কিছুই করতে পারবে তখন না। পার্টির জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। যোগ্য ব্যক্তি পার্লামেন্টে যাক, এটা দেশের মানুষও চায়, আমরাও চাই। কিন্তু এইটা এখন যে আইন কানুন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, জামাতের লোকেরা, জামাতের নেতারা, জামাত অ্যাজ এ হোল পিয়ার চাচ্ছে। যদি এইটা হয়, জামাতের জন্যও ভালো হবে, বিএনপির জন্যও ভালো হবে, দেশের মানুষের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। কাজেই কে কি মাইন্ড করলো এটা আমার দেখার বিষয় না। আমার কথা হলো দেশ এবং দেশের মানুষ যাতে শান্তিতে থাকে, স্বৈরাচার মুক্ত থাকে। এবং দেখবেন এই পিয়ার পদ্ধতিতে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ওখানে হয়, বাইরেও পার্লামেন্টেও যেমন তাদের পার্সেন্টেজ থাকবে, প্রত্যেকটা গ্রুপের লোক থাকবে ওখানে, বাইরেও তো তাদের জনতা থাকবে, সমর্থক থাকবে। কাজেই এরা যখন যাবে পার্লামেন্টে, এদের লোকজনও বাইরে থাকবে, এরাও গোলমাল করতে পারবে না, কারণ তখন পার্লামেন্টে এ নিয়ে প্রশ্ন উঠবে কেন করা হচ্ছে। আর কেউ স্বৈরাচারী হবে না, এটা নিশ্চিত। ওকে, বাংলার মানুষ কতবার জীবন দিবে, কত রক্ত দিবে, এই 54 বছরের মধ্যে দেখেন কতবার রক্তাক্ত হয়েছে। আর যদি পিয়ার পদ্ধতি এখানে আসবে কিনা আমি তো জানি না, আপনিও জানেন না, অবশ্যই না। দেশ চালাবে রাজনীতিবিদরা, তারা দেশের মানুষের কল্যাণ চায়, আমরা শুধু আমাদের মতামত দিতে পারি, কল্যাণ চায়, সেটা বুঝতে হবে। পিয়ার যারা চায় তারা নিজেরও কল্যাণ চায়, দেশেরও কল্যাণ চায়। পিয়ার যারা চায় না, তারা নিজের কল্যাণ চায়, দেশের মানুষের চায় না, এটা আমি বলবো। বুঝতে পেরেছি। এখন আমাদের দেশে যে ভুল জিনিসটা চলছে আগের থেকেই, একদিনে এই ভুল সংশোধন হবে না। এবার সুযোগ আছে, যদি হয় হলো, তা না হলে ভবিষ্যতে এটা হইতে হবে। সেটা হলো এই যে পার্লামেন্ট মেম্বার, এই কনসেপ্টটাই আমাদের দেশে ভুল। পার্লামেন্ট মেম্বার, এমপি যারা হয়, তাদের কাজ তো গ্রামে না, তাদের কাজ পার্লামেন্টে। তারা আইন পাশ করবে, সংশোধন করবে, এডিশন করতে হলে করবে, আর কি করবে, তারা প্রেসিডেন্ট বানাবে, তারা ভালো কিছু করবে এবং ফ্যাসিলিটি তৈরি করবে যে যেন গ্রামের মানুষ ভালো থাকে। চেয়ারম্যানদেরকে সুযোগ সুবিধা দিবে, মেয়রদেরকে দিবে, উপজেলা চেয়ারম্যানদের জন্য ফ্যাসিলিটি তৈরি করে দিবে। কারণ গ্রামের চেয়ারম্যান হয়তো জানে না কোথায় গেলে সুযোগ সুবিধা পাবো, সব তো ঢাকা কেন্দ্রিক। এরা যদি, এমপিরা যদি সেই ফ্যাসিলিটিটা তৈরি করে দেয় আর কিছু হ্যান্ডেল না করে, তাহলে দেখা যাবে কি দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। চেয়ারম্যান মেম্বাররা এবং উপজেলা চেয়ারম্যানরা দেশ পরিচালনা করবে, গ্রাম পরিচালনা করবে সুন্দরভাবে, আর এরা ফ্যাসিলিটি তৈরি করে দিবে। কিন্তু এই যে এমপির কনসেপ্ট আমরা যে ভুল পথে নিয়ে গেছি 53 বছর, আমাদের সব তো উল্টো পথে চলে, সব উল্টো পথে চলে। দেখেন এমপিরা ঢাকায়ও আসবে, পার্লামেন্টেও বসবে, বেতনও নিবে, আবার গ্রামে গিয়ে চেয়ারম্যানদেরকে ডেকে
কাকে কত গম চাল দিতে হবে তার একটা অংশ তারা হয়তো নিতে চাইবে, কিছু টাকা নিজেদের পকেটে ঢোকানোর জন্য চেষ্টা করবে। এখন একটা চেয়ারম্যান যদি এমপি কে দিয়ে একটা প্রজেক্ট নেয়, তো ওই চেয়ারম্যানের লুটতরাজি করবে। অবশ্যই। যা হয়ে আসছে হয়ে আসছে। আমরা চোখের উপর এটা আমরা দেখছি। দেখে আসছি। এটা লুকোচুরি না, ওপেন। কখনোই লুকোচুরির বিষয় ছিল না, এখনো নাই। রাইট। কাজে পিআর পদ্ধতি হইলে আমার মনে হয় এর থেকে দেশের মানুষ বাঁচবে, গ্রামের মানুষ বাঁচবে, শহরের মানুষ বাঁচবে, সবাই বাঁচবে। পুরো দেশ বাঁচবে। এবং আপনি বলতেছেন, বলা যায় যে একটা দলের যে দৌরাত্ম্য থাকে তার থেকে মানুষ বেঁচে যাবে। বুঝতে পেরেছি, আপনি খুব সুন্দর করে পিআর পদ্ধতির ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আমরা শেষ করার আগে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে যে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-কে বলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আপনার কাছে কি মনে হয় কোনটাকে প্রাধান্য বেশি দিবেন আপনি? এখানে প্রাধান্য দুটাই, কারণ ৭১ না হলে আমরা স্বাধীন দেশ, একটা পতাকা, একটা টেরিটরি পেতাম না, বাংলাদেশ নামক দেশটাকে পেতাম না। কাজেই ওইটার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করা যাবে না। এইটা ছিল একটা স্বাধীন দেশের জন্য জীবন দেওয়া, মানুষ দিছে। ওকে। কাজেই ওই নেতৃত্ব, ওই ফ্রিডম ফাইটার যারা ওই সময় কাজ করছে, উই হ্যাভ টু রেসপেক্ট দেম। অবশ্যই আর রেসপেক্ট দিতে হবে। এখানে দিতে হবে। আর এখানে 2024-এ যেটা ঘটে গেল সেটা হলো অন্য একটা জিনিস, সেটা একটা অভ্যুত্থান। কারণ এই স্বৈর শাসক যেভাবে আষ্টে পিষ্টে দেশের মানে মানুষের কাঁধে চেপে বসেছিল, এর থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা মানুষের সামনে ছিল না। কিভাবে করবে? কেউ কথা বললে পরের দিন তাকে ধরে নিয়ে যায়, কেউ কথা বললে তাকে গুম করে দেয়। কাজে কথা বলা মানুষ ভুলে গিয়েছে। কিন্তু এই যে ছাত্র জনতার উত্থান হয়ে গেল, ছাত্র জনতার নেতৃত্বে যে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, আমরা তো চোখের সামনেই দেখলাম, সবাই দেখেছে এটা। এবং এদের স্লোগানে, এদের ডাকে দেশের আপামর জনসাধারণ সবাই রাস্তায় নেমে এসেছে। এই যে স্বৈর শাসকের থেকে দেশটাকে মুক্ত করলো, এই জিনিসের জন্য আমরা এই 24-কে অবশ্যই আমরা সহ দেশের মানুষ মনে রাখবে আজীবন। কাজেই একে অপরের মুখোমুখি নয়, দুটোই আমাদের গুরুত্বপূর্ণ। খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিয়েছেন। আমি এই জিনিসটাই শুনতে এসেছি, ৭১ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং 24 আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একদম শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের, আমিও একজন দর্শক হিসাবে আমি আমার দর্শকদেরকে একটাই বলবো, ভোট ইলেকশন সামনে, ভোট দিন যোগ্য ব্যক্তিকে। দেশের জন্য যারা কাজ করবে, সমাজের জন্য যারা কাজ করবে। এখন কোন পদ্ধতিতে ইলেকশন হবে আমরা এখনো জানি না, যে পদ্ধতিতেই আসুক, কেউ না কেউ তো আমার প্রতিনিধি হিসাবে, আপনার প্রতিনিধি হিসাবে আসবে মাঠে রাষ্ট্র পরিচালনার জন্য। যাকে আমরা যোগ্য মনে করব তাকে ভোট দিব, যোগ্য মনে না করলে আমরা যেন বাড়িতেই থাকি। অবশ্যই খুবই সুন্দর কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ মনিরুল ইসলাম, আপনার সুচিন্তিত দারুণ মতামত আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা। দর্শক, আপনাদের জন্য অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ভালোবাসা আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় IBTVর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।